তিলোত্তমার কেসটা নিয়ে যত ঘাটছি আমরা অত কিন্তু আরো ডিটেলস আমরা জানতে পারছি যে অটোপসি রিপোর্ট আর ইনফরেন্স রিপোর্ট এই দুটো রিপোর্টে যতটা না আঘাতের চিহ্ন বা আঘাত লেখা আছে তার থেকে কিন্তু বেশি পরিমাণের আঘাত কিন্তু তিলোত্তমার শরীরে ছিল। সেটা কিন্তু অলরেডি অটোপসি রিপোর্ট থেকে কিন্তু ফরেন্সিক ল্যাব থেকে পাঠানো হয়েছে, সেখান থেকে এই ডিটেলস কিন্তু পেয়েছি আমরা, সিবিআই তরফ থেকে জানতে পারি আমরা। ইনফয়েস এবং অটোপসি রিপোর্ট দুটোর কিন্তু যখন মিল আমরা করতে যাচ্ছি এবং তার সাথে বডির যখন আমরা দেখতে পাচ্ছি, যে ধরনের আমরা যত ছবি আমরা দেখতে পেরেছি তার মধ্যে কিন্তু আঘাতের চিহ্ন, অটোপসি রিপোর্টের যে আঘাতের চিহ্ন আছে তার থেকে কিন্তু অনেক পরিমাণে বেশি তিলোত্তমার শরীরে কিন্তু আঘাত ছিল। এবং তিলোত্তমার বডিকে কেন ওই টিএমসির নেতারা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হলো, কেন তাকে একটু সময় না দিয়ে ভালো করে তদন্ত না করে কেন তাড়াহুড়ো করে কয়েক ঘন্টার মধ্যে ওনাকে পুড়িয়ে ফেলা হলো, সেই উত্তর কিন্তু এখনও সিবিআই দিতে পারেনি বা সিবিআই সব উত্তর কিন্তু এখনো পায়নি। এর জন্য হয়তো আমরা সেই উত্তরটা এখনো খোঁজার জন্য এত কিছু ঘাটছি। সামনের দিকে যে আঘাত আছে সে আঘাতটা কিন্তু নোট করা আছে, আমরা দেখেছিলাম তার কিন্তু সব বডির সামনের দিকে যত আছে বডির সামনের দিকে, কিন্তু বডির পিছনের দিকে যে এত আঘাত ছিল সেগুলো কিন্তু অটোপসি রিপোর্টে লেখা নেই। এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বারবার বলছি এতে কোথাও একটা গরমিল আছে এই অটোপসি রিপোর্ট পিছনে। এবং এর সাথে সব থেকে বড় দায় যারা আছে সে হচ্ছে নিরপেক্ষ বিশ্বাস, যিনি অটোপসি রিপোর্ট তৈরি করেছিল নিরপেক্ষ বিশ্বাস, তার আন্ডারে নাকি 8খানা কলেজ তার আন্ডারে চলতো। যেহেতু আমার বডির ভেতরে ভেতরে মানে মানুষের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে রেপ করার সময় কিন্তু সেইখানকার 9খানায় ইঞ্জুরি কিন্তু পাওয়া গেছে এবং তার সাথে 15টা আঘাতের চিহ্ন শরীরের বাইরের দিকে, মানে ভেতর দিকে 9টা এবং শরীরের বাইরের দিকে অঙ্গে 15খানায় কিন্তু চিহ্ন রিপোর্টে লেখা আছে। এই রিপোর্টের উপরে ভিত্তি করে সিবিআই যে তথ্যটাকে আস্তে আস্তে নিয়ে যাবে সে ভিতটাই কিন্তু মজবুত নয়। অটোপসি রিপোর্ট এবং ইনফোএস রিপোর্ট এই দুটো রিপোর্ট কিন্তু অনেকটাই পরিমাণে ঢিলা পড়ে যাচ্ছে, কেননা এই সমস্ত রিপোর্ট যখন করা হয়েছিল তখন প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করা হয়েছিল। ময়না তদন্ত যখন করা হয় তখন সন্ধেবেলায় কিন্তু ময়না তদন্ত করার কিন্তু কোনো রকমের রুলস নেই। সেই রুলস কিন্তু এই হাসপাতালে যারা এই রিপোর্ট তৈরি করেছেন, ময়না তদন্ত করেছেন, তারা কিন্তু প্রথমেই কিন্তু একটা বড় ঘাবলা করে রেখে দিয়েছেন, কেননা সন্ধেবেলায় তারা ওই রিপোর্ট তৈরি করেছেন এবং ম্যাজিস্ট্রেটের সামনে যখন সে বডিটাকে ম্যাজিস্ট্রেটের সামনে 20 মিনিটের জন্য রিপোর্ট তৈরি করার জন্য তার সামনে প্রেজেন্ট করা হয়েছিল, মাত্র 20 মিনিটের মধ্যে এত বড় রিপোর্ট তৈরি হয়ে গেল। যেখানে বড় খুন হয়েছে, মার্ডার হয়েছে, অতটা হাসপাতালের ভিতরে ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 20 মিনিটের মধ্যে তারা বন্ধুরা একটা রিপোর্ট তৈরি করে ফেললো। যে রিপোর্টের মধ্যে তার শরীরের সামনের আঘাতের কোনো লেখা আছে, কিন্তু শরীরের পিছনে যে এতগুলো আঘাত ছিল সে আঘাতের উল্লেখ কিন্তু এই অটোপসি রিপোর্টের মধ্যে ছিল না। এটাই তো সিবিআই বারবার বলতে চাইছে, সেখানে দাঁড়িয়ে কেন তাড়াহুড়ো করে তারা সন্ধ্যেবেলায় সেই রিপোর্টটা তৈরি, সে সন্ধ্যার রিপোর্টটা কেন তৈরি করলো। সিবিআই তথ্য কিন্তু আরও দিয়েছে যে এই সমস্ত রিপোর্টের উপরে ভিত্তি করে কিন্তু যেই ব্যক্তি এই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তার অবধি পৌঁছাতে গেলে এই রিপোর্টগুলো কিন্তু স্ট্রং থাকার দরকার ছিল, কিন্তু এই রিপোর্টগুলো স্ট্রং নয়। অটোপসি রিপোর্ট এই অটোপসি রিপোর্ট থেকে শুরু করে এবং যত রিপোর্ট এই ময়নাতদন্ত থেকে আমরা পেয়েছি সে তথ্য ধরেই কিন্তু সিবিআই এগোচ্ছে এবং বারবার একটা কথা বলছে, অত তাড়াহুড়ো করে ওই বডিকে কেন তারা শ্মশানে নিয়ে গিয়ে সবার আগে পুড়িয়ে ফেললো এবং ওখানকার যত টিএমসি নেতারা ছিল, বিধায়ক ছিল, কাউন্সিলর ছিল, তারা তড়িঘড়ি করে সবাইকে প্রেসার ক্রিয়েট করে বডিটাকে পুড়িয়ে ফেললো। সেই সমস্ত রিপোর্ট কিন্তু সিবিআই খতিয়ে দেখার চেষ্টা করছে। তড়িঘড়ি কিন্তু সিবিআই তিলোত্তমার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তাদের যে একটা চিঠি তারা দিয়েছিল সুপ্রিম কোর্টে তার বাবা মা একটা চিঠি দিয়েছিল এবং সিবিআইকেও একটা চিঠি দিয়েছিল সে নিয়ে, এবং তার সাথে কীভাবে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হলো, তার সাথে কোন নেতার প্রভাবশালী নেতা তার সাথে যুক্ত ছিল, সেই সমস্ত প্রতিটা লোকের নামকরণ কিন্তু তারা অলরেডি নিয়েছেন এবং সিবিআই তাদের বাবা মার সাথে কথা বলে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে বারবার করে যে কেন তাড়াহুড়ো বারবার একটা কথা রিপোর্ট দেখাচ্ছে। তাড়াহুড়ো কারো কিন্তু বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর সবাই কিন্তু, এবং তার সাথে মুখ্যমন্ত্রী ফোন করে বারবার কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কিন্তু ফোন করে এই পুলিশ, ওই সময় কলকাতা সিপি যে পুলিশ ছিল সে পুলিশকে বারবার ফোন করে জানাচ্ছিল যে বডি পোড়ানো হয়েছে, তাড়াতাড়ি বডিটা পুড়িয়ে ফেলো, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত বডি রাখার দরকার নেই, পুড়িয়ে ফেলো। এটা কিন্তু মমতা ব্যানার্জি নিজে থেকে স্বীকার করেছেন যে উনি ফোন করে সব কিছু সেটেল করে রেখেছিল, বডিকে চট করে যাতে পুড়িয়ে ফেলা হয়, যাতে কেউ বুঝতে না পারে তার শরীরের মধ্যে কত চিহ্ন আছে, কত ক্ষয় আছে।
তার শরীরের মধ্যে কত আঘাত আছে যাতে কেউ বুঝতে না পারে। যত তাড়াতাড়ি সব মমতা ব্যানার্জি নিজে ফোন করে শ্মশানে পর্যন্ত ফোন করে জানতে চাওয়া হয়েছে যে লাশটাকে পোড়ানো হয়েছে কিনা। এর থেকে নিচু মানসিকতার মুখ্যমন্ত্রী আমি কিন্তু দেখিনি। তার জন্য বলছি বন্ধুরা, ভয়ানক মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে নিজের দুষ্কর্মকে লুকাবার জন্য কিন্তু যত নিচু স্তরের থেকেও নিচু স্তর নামতে জানে এই ভদ্র মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী। নিরপেক্ষ বিশ্বাসকে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই গ্রেপ্তার করেনি। থ্রেড কালচারের মধ্যে নাম্বার 1 যদি কেউ হয়ে থাকে এই নিরপেক্ষ বিশ্বাস, যে সন্দীপ ঘোষের সব থেকে ঘনিষ্ঠ টিএমসির বড় নেতা এবং তার সাথে ডাক্তার, এর আন্ডারে কিন্তু 8খানা কলেজ থ্রেড কালচার হিসাবে ইনি কিন্তু যোগদান তার রয়েছে। এর নাম হচ্ছে নিরপেক্ষ বিশ্বাস। উনি কিন্তু সন্দীপ ঘোষের কথা মতন উঠতে বসত এবং তার সাথে তার বাড়িতে কিন্তু সিবিআই অলরেডি পৌঁছে গেছিল এবং যত তথ্য নেওয়া সম্ভব সিবিআই কিন্তু তথ্য নিচ্ছে। এই নিরপেক্ষ বিশ্বাস কিন্তু এই জটিলতার কিন্তু বড় একটা মাথা। কেন বলছি, যত রকমের এভিডেন্স ছিল আরজি করের ভেতরে, এই এভিডেন্সকে নষ্ট করার পেছনে নিরপেক্ষ বিশ্বাসের ভূমিকা কিন্তু অনেকটাই আছে। তার জন্য বারবার বলছে নিরপেক্ষ বিশ্বাসকে কিন্তু সন্দীপ ঘোষের পরেই মানে সেকেন্ড পজিশনে কিন্তু নিরপেক্ষ বিশ্বাসকে রাখা হয়েছে। এই অনেক কিছু জানে। তাই বলছি বন্ধুরা, আমরা দেখছি সিবিআই এই মানুষটাকে কবে অ্যারেস্ট করে। যাই হোক, আরজি করের যে কাহিনী, আরজি করে যে ঘটনা হয়েছে, নিঃস্ব থেকে নোংরা যে ঘটনা ঘটেছে, সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে, আমরা একটার পর একটা কিন্তু আপডেট রাখার চেষ্টা করছি এবং সিবিআই যে ভালো কাজ করছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অলরেডি বলে দিয়েছে যে প্রতিটা এভিডেন্স কিন্তু তারা আস্তে আস্তে করে সুপ্রিম কোর্টে জমা করছে এবং তথ্য হিসাবে অনেক বড় তথ্য তাদের কাছে জমা আছে। তার জন্য সময় লাগবে, হয়তো আর একটু কিছুটা দিন সময় লাগবে সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে হতে।